হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এসএসসি ২৬, এই চরম ভয় ভীতি, তারপর হচ্ছে মনের ভিতর ধুকপুক, এমন সময়ে শিখর ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে এবং অ্যাপ থেকে তোমাদের সবার কাছে চলে আসলাম। আমি রিফাত হাসান চৌধুরী। আশা তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা হয়ে গেছে। আশা করি তোমাদের সবার পরীক্ষাটা ভালোই হয়েছে এবং তোমাদের মোটামুটি তোমরা একটা ভালো মার্কের অ্যান্সার করে আসতে পারছো। ভালো মার্ক ইনশাল্লাহ তোমরা পাবা। এখন তোমাদের ইংরেজিতে বাকি ইংরেজি সেকেন্ড পেপার। আজকের ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল টাচ, এই ক্লাসে আমরা তোমাদের পুরো সিলেবাসটা নিয়ে দেখব। কিছু সাজেশন আমি তোমাদেরকে দিব, যেটা তোমরা এই যে আজকের রাত খুব বেশি জাগতে হবে না, তোমাদের খুবই অল্প সময় তোমরা পড়াশোনা করো, কারণ অবশ্যই পরীক্ষার আগে একটু তো তোমাদের কি বলে ঘুম লাগে, একটু বিশ্রাম লাগে। তো আজকের রাতে প্র্যাকটিস করার জন্য তোমাদের হচ্ছে কিছু জিনিসপত্র, কিছু সাজেশন থাকবে এবং প্রত্যেকটা টপিক তোমরা কিভাবে অ্যান্সার করলে বেস্ট মার্ক পাবা, হাইয়েস্ট মার্ক পাবা, ওটা একটু স্মরণ করায় দিব। ইংলিশে তোমার 2 পেপার নিয়ে কিন্তু তোমার এ প্লাস, তাই না? 2 পেপার মিক্স করে তোমার এ প্লাস। সো ইংলিশ ফার্স্ট পেপারে যার যার খারাপ হয়েও গেছে, ধরো অত মন মতো হয় নাই ভাইয়া, পরীক্ষাটা অত ভালো হয় নাই, বা মনে হচ্ছে অত ভালো নাম্বার পাবো না, হতাশ হওয়ার কারণ নাই। ইংলিশ ফার্স্ট পেপারের চাইতে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে নাম্বার তোলা বেশি সহজ। তোমরা কি জানো, আমি যখন স্কুলে পড়তাম আমার টিচার আমাকে বলতো যে বাংলা এবং ইংলিশে এ প্লাস এনে দেয় হচ্ছে গ্রামার সেকশন। বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, এগুলাতে অনেক মার্ক থাকে টিচারদের হাতে, সাবজেক্টিভ, যেই মার্কটা হচ্ছে গিয়ে টিচারের মন মর্জি মতো। টিচার যদি চান ভালো হবে, যদি টিচার একটু কম পছন্দ করেন খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার বা গ্রামার এমন একটা জিনিস, এটা তুমি যত মার্ক পাবা, যতটা মার্ক হইছে, তুমি যতগুলা কারেক্ট করছো অত মার্কই পাবা। তো এইটা দিয়ে কিন্তু নাম্বার তোলা খুবই সহজ। তো কারো যদি খারাপ হয়েও যায়, নো টেনশন, টেনশন কইরো না। ইংলিশ সেকেন্ড পেপার এখনো বাকি আছে, ইংলিশ সেকেন্ড পেপার আমরা ফাটায় দেব। ইংলিশ সেকেন্ড পেপার আমরা একসাথে জয় করব। ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ঘাটতিটা পূরণ করে ফেলবো। আর ইংলিশ ফার্স্ট পেপার যদি ভালো হয় তাহলে তো কোনো সমস্যা নাই। ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে আমি আমার পজিশনটা আরো স্ট্রং করব। ওকে, তো খুব বেশি সময় আমি তোমাদের নিব না। আমরা খুব লম্বা লম্বা এত সময় ক্লাস নিব না, এত সময় ক্লাস আমার পছন্দও না। তোমাদের জন্য খুবই স্বল্প সময়, খুবই কম্প্যাক্ট একটা ক্লাস। এই ক্লাসে আসলে তোমার কি কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, সেই জিনিসটা আমরা দেখব এই শেষ মুহূর্তে। তো এইটা হচ্ছে তোমরা জানো, তোমরা এই যে করতে করতে গত 2 বছর দেখতে দেখতে তোমরা একদম পাগল হয়ে গেছো এই মার্কস ডিস্ট্রিবিউশনটা। তবু আরেকবার দেখি তোমাদের, এটা হচ্ছে 100 মার্কের ডিস্ট্রিবিউশন, যার ভিতরে 60 মার্ক থাকবে গ্রামার, 40 মার্ক থাকবে কম্পোজিশন পার্ট বা রাইটিং পার্ট থেকে। কম্পোজিশন পার্ট আমি নিজে বলি, বাট অ্যাকচুয়ালি এটা তো আসলে রাইটিং পার্ট, তাই না? তো এই 60-এ কিন্তু 60 আউট অফ 60 পাওয়া খুবই পসিবল। সো এই 60-তে যত বেশি মার্ক তোলা যায় ট্রাই করবা, যত বেশি তুমি তুলতে পারো। আর এই 40-তে ট্রাই করবা 34 প্লাস মার্ক তোলার। তো এইগুলা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে এইখানে ইংলিশ সেকেন্ড পেপারে ইজিলি 92 93 প্লাস মার্ক তুমি তুলে ফেলতে পারবা। খুবই সহজ তোলা, খুব বেশি আসলে প্রবলেমের না। তো 92 93 95 এরকম একটা মার্ক যদি ইংলিশ সেকেন্ড পেপারে তুলতে পারো, ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু তোমার জন্য অনেক ইজি, অনেক সহজ হয়ে যাবে। তো চেষ্টা করবা এই 60-এ যত বেশি মার্ক পাওয়া যায়, যত কম এখানে ছাড়া যায়। তো সবার প্রথমে আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটাকে আমরা ছোটবেলায় বলতাম। 10টা থাকবে 10 মার্ক। সাবস্টিটিউশন টেবল থাকবে 5 মার্কের। রাইট ফর্ম অফ ভার্ব থাকবে 10 মার্কের। চেঞ্জিং সেন্টেন্স থাকবে 10 মার্কের। কি কি চেঞ্জিং সেন্টেন্স কি কি থাকবে? 5 রকমের সেন্টেন্সের চেঞ্জ মিনিং অনুযায়ী আর স্ট্রাকচার অনুযায়ী 3 ধরনের চেঞ্জ। ট্যাগ কোশ্চেন থাকবে, সাফিক্স প্রিফিক্স থাকবে, প্রিপোজিশন থাকবে, লিঙ্কিং ওয়ার্ড থাকবে, পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন থাকবে। এই জন্মের পর থেকে এই পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন করে আসতেছো, এটা খুবই সহজ। তোমাদের অনেকের মার্ক ছুটে যায় হচ্ছে দেখা যায় কানেক্টরসে এবং সাফিক্স প্রিফিক্সে। সো আজকে রাতে আরেকবার একটু জিনিসটা দেখে যাবা। আমরা তো অবশ্যই ক্লাসের ভিতরে সাজেশন দিব, তাই না? ক্লাসের ভিতরে তো সাজেশন আছেই শেষ মুহূর্তে দেখার।
এরপর রাইটিং 40 মার্কের ভিতরে প্যারাগ্রাফ আসবে 10 মার্ক, ইমেইল অথবা লেটার আসবে 10 মার্ক এবং একটা কম্পোজিশন আসবে 20 মার্কের। তো এইখানে 40-এ পুরা 40 আসলে এটা পাওয়া খুবই রেয়ার, খুবই টাফ, এবং এই 40, 38, 39 পাওয়া অনেক বোর্ডের জন্য রেয়ার। আমাদের একটু বোর্ড অনুযায়ী চিন্তা করতে হবে, এক এক বোর্ডে এক এক রকম ভাবে মার্ক দেওয়া হয়। সো আমরা টার্গেট করবো এটা 33, 34 প্লাস যেন আমরা তুলে ফেলতে পারি, এটা খুব ইজিলি পসিবল ইনশাল্লাহ। তো আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখলাম, আমরা এবার চলে যাই গ্যাপ ফিলিং উইথ ক্লুজে। আমরা কি কি পড়বো, কিভাবে অ্যান্সার করব, কিভাবে আগাবো, এইসব। সো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, তোমাদের সবার প্রথম প্রশ্ন এইখানে যেটা দেওয়া থাকবে তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজে, তোমাদের 10টা এরকম ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া থাকবে এবং এগুলার হচ্ছে কি থাকবে, এইগুলার হচ্ছে ক্লুজ দেওয়া থাকবে। এই ক্লুজ অনুযায়ী তোমাদেরকে কি সলভ করতে হবে। ওকে, তো একটু ভালো করে তোমাদের এখানে ইনস্ট্রাকশনটা দেখে নিতে হবে। তোমরা অনেকে গ্যাপ ফিলিং উইথ ক্লুজে যে ভুলটা করো, সেই ভুলটা হচ্ছে এইখানে একটা লাইন লিখে দিচ্ছে যে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দি ওয়ার্ডস। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে ভাইয়া যে এইখানে যেই রকম আছে একদম হুবহু যে সিমিলারই লিখতে হবে তা না, সেন্টেন্স চেঞ্জ করা লাগতে পারে। ভাইয়া বুঝি নেই, সাপোজ আমার একটা গ্যাপে বসবে বিগার, তোমার এই বিগ শব্দটা আছে, এটাই তোমার জন্য এনাফ ক্লু, তুমি ওই গ্যাপে বিগার বসায় দিতে পারো। অনেকে করো কি, বিগার তো নাই, বিগার এখানে নাই, তার মানে এই কোশ্চেনে ভুল আছে, আমাকে শুধু বিগ লিখে দিতে হবে। মনে করো ধরো এই যে আমার এই যে 1 নাম্বার কোশ্চেনটাই, দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। কাপ্তাই লেক হচ্ছে রাঙ্গামাটির একটা পাহাড়ে পার্বত্য জেলায় অবস্থিত, বা রাঙ্গামাটির পার্বত্য জেলায় অবস্থিত, রাঙ্গামাটিকেই পার্বত্য জেলা বলতেছে। দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। ধরো এটার অ্যান্সার আমি লিখলাম, দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। এখানে সুপারলেটিভ ডিগ্রি বসবে, এটা তো আমরা বুঝতে পারতেছি কেন, কারণ এখানে দি আছে। তুমি জানো কোন সেন্টেন্সে যদি দি থাকে, দি এর পরে অ্যাডজেক্টিভটা অনেক সময় সুপারলেটিভ আমরা ডিগ্রি দেই। ডিগ্রি তোমরা পড়ছো, তোমাদেরকে শিক্ষক ক্লাসে ডিগ্রি পড়ানো হয়েছে, তোমরা ছোট ক্লাসেও ডিগ্রি জিনিসটা দেখেছো। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। এখানে কোথাও কি বিগেস্ট শব্দটা আছে? দেখো তো ভাইয়া, এখানে কোথাও কোনো জায়গায় কি বিগেস্ট শব্দটা আছে? বিগেস্ট শব্দটা কিন্তু নাই। সো অনেকে একটা ভুল করে কি, অর্থতে তো মনে হচ্ছে যে বিগ জাতীয় কিছু হবে, বিগেস্ট তো নাই, শুধু বিগ বসায় দেই। কি করি? শুধু বিগ বসায় দেই। দিস ইজ রং, দিস ইজ টেরিবলি রং। তোমাদের অবশ্যই তোমার যে ওয়ার্ড আছে হুবহু সিমিলারই বসাইতে হবে এরকম কোনো কথা নাই। তোমার ফর্ম চেঞ্জ করতে হবে, নেগেটিভ করা লাগতে পারে, এইরকম ডিগ্রি চেঞ্জ করা লাগতে পারে। V1 V2 V3 ব্যাপার আছে। অনেক সময় দেখবা তোমার এইখানে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া, কিন্তু তোমার গ্যাপে বসাইতে হচ্ছে V2 অথবা V3। এগুলা খেয়াল করতে হবে, এগুলা খেয়াল করে বসাইতে হবে, নইলে মার্ক পাবা না। তারপরে যে বিগ, বিগার, বিগেস্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। আবার অনেক সময় দেখো এইদিকে মনে করো লেখা আছে গো, মনে করো এইখানে একটা অপশন হচ্ছে গো, একটা ক্লু হচ্ছে গো, তোমার সেন্টেন্সে বসাইতে হবে এটা নেগেটিভ, ডোন্ট গো, ডোন্ট গো অথবা ডাজন্ট গো, এরকম কিছু একটা তোমাকে সেন্টেন্সে বসাইতে হবে, ডোন্ট গো অথবা ডাজন্ট গো। তুমি বসাইলা না, কারণ ডোন্ট গো বা ডাজন্ট গো তোমার এই ক্লু এর ভিতরে নাই। দিস ইজ রং। তোমাকে একটু এই যে ফর্মটা চেঞ্জ করতে হবে, এইখানে যেগুলা দেওয়া আছে এগুলা ক্লু, এই ক্লুগুলা মাথায় রেখে তোমাকে সলভ করতে হবে। ওকে, এটা যদি সলভ করতে পারো, যদি এই জিনিসটা মাথায় রাখতে পারো, এখানে 10-এ 10 পাওয়া খুব টাফ কিছু না। তোমরা অবশ্যই যেন অল্প কয়েকটা প্যাসেজ আছে এইখানে ইম্পর্টেন্ট, খুব বেশি নেই, এগুলার যদি তুমি সলভ করে যাও, মোটামুটি এগুলার বাইরেও যদি আসে তুমি অ্যান্সার করতে পারবা। জিনিসটা হচ্ছে তোমার অ্যাবিলিটি ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখানে কিছু দিয়েছি। আজকের ক্লাস শেষে অবশ্যই তোমরা স্লাইডটা, ক্লাসের নোটটা জোগাড় করে নিবে, কালেক্ট করে নিবে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে প্রত্যেকটা, আমরা এখানে কিছু সাজেশন দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর, তোমরা এই সাজেশনগুলো দেখে যাবে। আমরা এগুলা প্রত্যেকটা ম্যানুয়ালি আসলে সলভ করব না, কারণ আগের রাতে, পরীক্ষার আগের রাতে তোমাদের নতুন করে শেখানোর কিছু নাই। যেটা আছে তোমাদেরকে কিছু অ্যাডভাইস দেওয়ার আছে, কিভাবে সলভ করতে পারবা এইটা আছে, এবং তোমাদের প্র্যাকটিসের কিছু ম্যাটেরিয়াল দিয়ে দেওয়ার মতো
অবস্থা আছে। সো আমরা কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর এগুলার অনেকগুলো কিন্তু আমাদের ওয়ান শট ক্লাসেও করানো হয়েছে, সো ওয়ান শট ক্লাসটাও একটু দেখে নিবা। সো অ্যারাউন্ড 10টা আমরা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আমরা দেখলাম। এরপর আমাদের যে সেকেন্ড প্রশ্নটা আসে এটার নাম হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। এটা কম্পারেটিভলি একটা নিউ জিনিস। ওকে, এটা এক সময় আগে এটা ছিল না, আগে কারিকুলামে সাবস্টিটিউশন টেবিলটা ছিল না। এইটাকে আসলে ভালো ইংরেজিতে, ভালো ইংলিশ না, আমাদের মানে কথা বলার ইংলিশে আমরা এটাকে বলি ম্যাচিং। আমরা এটাকে কি বলি? ম্যাচিং। আগে ইংলিশ ফার্স্ট পেপারে তোমার হচ্ছে একটা টপিক ছিল অনেক আগে, এটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্সেস। এই ম্যাচিং সেন্টেন্সটা কি সাবস্টিটিউশন টেবিল করে দেওয়া হয়েছে। তো সাবস্টিটিউশন টেবিলে আমাদের মার্ক থাকে 5। এই সাবস্টিটিউশন টেবিলে আমাদের কি করতে হয়, এইখানে 3টা কলাম থাকে, এই 3টা কলাম ম্যাচ করায় করায় 3টা কলাম ম্যাচ করায় করায় আমার 5টা সেন্টেন্স বানাইতে হবে। ওকে, 3টা কলাম ম্যাচ করায় করায় 5টা সেন্টেন্স করাইতে হবে। এখন দেখো আমার এই কলাম বি বা সেকেন্ড কলামে আমার 3টা মাত্র রো ভর্তি আছে, 3টা মাত্র অপশন আছে, 3টা মাত্র ক্লু আছে। তার মানে এই 3টা ক্লুকে আমি মোর দ্যান ওয়ান্স ব্যবহার করতে পারবো, একের বেশি বার। সো একবার তুমি ইজ দিয়ে একটা শব্দ বানাইলা, এরপরে আর ইজ ব্যবহার করতে পারবা না এইরকম কিন্তু না। যখনই দেখবা যে আমার কোনো একটা কলামে রো খালি আছে, রো মানে কি, কলাম মানে কি, এটা তো আমরা জানি। কলাম হচ্ছে এই যে লম্বালম্বি, এগুলা হচ্ছে কলাম, আর এই যে আড়াআড়ি হরিজন্টালি যে জিনিসগুলা, এগুলা হচ্ছে রো, তাই না? যদি দেখো কোনো কলামে আমার রো খালি আছে, তার মানে কি ওই কলামের জিনিসগুলো আমি মোর দ্যান ওয়ান্স, একের বেশি বার ব্যবহার করতে পারবো। ওকে, তো এইটার অ্যান্সার আমি কিভাবে লিখবো? তো সবার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, আমরা যখন খাতায় অ্যান্সার লিখবো, এটা আমার পছন্দ। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলের স্যারেরা যেটা করতেন বলতেন, সেটা আমি বলি যে কখনোই তোমরা অ্যান্স টু দি কোষ অ্যানো টু এইভাবে লিখবা না, অ্যান্সার টু দি কোষ না অ্যানো এরকম লিখবা না, এরকম সংক্ষেপ সংক্ষেপ করে লিখবা না। সো অনেক টিচাররা পছন্দ করেন কি, এটা অনেক টিচার অপছন্দ করেন। অনেক টিচার পছন্দ করেন তুমি একদম ফুল ফর্মে লিখবা, কিরকম, অ্যান্সার টু দি কোশ্চেন, অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 02, অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 02, এরপরে নিচে একটা দাগ দিবা। যেহেতু তোমরা একদম, এটা তোমাদের লাইফের প্রথম একটা বলতে গেলে পাবলিক এক্সাম, তোমরা তো পিএসসি জিএসসি দাও নাই, আগে এক সময় আরো 2টা পাবলিক এক্সাম ছিল, একটাকে বলা হতো পিএসসি যেটা ক্লাস 5-এ দেওয়া হতো, আর একটা ছিল জেএসসি যেটা ক্লাস 8-এ দেওয়া হতো। তোমরা তো এগুলা পাও নাই, তো তোমাদের জন্য আর কি। আচ্ছা, আমি নিজেই অ্যান্সার বানান ভুল লিখছি, দেখছো? আমি এখন এই যে ক্যামেরায় দেখতে পেলাম আমার সামনে যে অ্যান্সার বানানটা আমি নিজেই ভুল লিখেছি। অনেক সময় লিখতে লিখতে এরকম মিস্টেক হয়ে যায়, তোমরা আবার এই মিস্টেক করবা না। তো যেটা বললাম, অনেক টিচার এরকম ফুল ভাবে লেখাটা পছন্দ করেন, বাট ফুল ভাবে লিখলে অপছন্দ করবেন এরকম টিচার কিন্তু নাই। তোমরা প্রথমবার পাবলিক পরীক্ষা দিচ্ছ, তোমার এই খাতাটা কোন স্যার দেখবে তুমি কিন্তু জানো না। তোমার স্কুলের স্যারকে তুমি জানো, তোমার স্কুলের স্যার কি পছন্দ করে, কিভাবে লেখা উনি লাইক করেন, এগুলা তুমি সব জানো। বোর্ড পরীক্ষার সমস্যা কি জানো? বোর্ড পরীক্ষায় তো তোমার স্কুলের স্যার খাতা দেখবেন না, কে খাতা দেখবে তুমি আমি কেউ জানি না, তাই না? যেই স্যার খাতা দেখতেছেন ওই স্যার নিজেও জানেন না যে উনি তোমার খাতা দেখতেছেন। সো আমার স্কুলের টিচার তো এইভাবে লিখলেও মার্ক দেয়, এইভাবেই লিখি। অনেক সময় এই চিন্তা করা বোর্ডে অনেক ক্ষতির একটা ব্যাপার হয়ে যায়, বিপদের একটা কারণ হয়ে যায়। সো আমরা এই যে বোর্ড পরীক্ষাগুলো, পাবলিক পরীক্ষা, আমরা চেষ্টা করবো সবচেয়ে সেফেস্ট রাস্তাটা নেওয়া, সবচেয়ে সেফ ভাবে সলভ করা। সো অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 2 এইভাবে লিখবো। একটা জিনিস খেয়াল করো, আমি এই অ্যান্সারের এ দিয়েছি ক্যাপিটাল লেটারে, কোশ্চেনের কিউ দিয়েছি ক্যাপিটাল লেটারে, নাম্বারের এন দিয়েছি ক্যাপিটাল লেটারে। কেন? কারণ এটা একটা হেডলাইন। মনে রাখবা, তুমি যখনই কোনো হেডলাইন লিখবা, এই জিনিসটা নিয়ে একটু পরে আবার আমরা কথা বলবো, যখনই তুমি কোনো হেডলাইন লিখবা, হেডলাইনের প্রত্যেকটা লেটারের, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার, তুমি যখনই কোনো হেডলাইন লিখবা, হেডলাইনের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালে লিখবা। প্রত্যেক ওয়ার্ডের
ফার্স্ট লেটার ক্যাপিটালে লিখবা। এখন তোমাদের একটা প্রশ্ন আসবে, আমি জানি তোমরা কি কি লিখবা, কে কি কার মাথায় কি প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে ভাইয়া এই যে এই টু এর টিটা তো স্মল লেটার, ডি এর টিটা তো স্মল লেটার, ভাইয়া এগুলা কেন ক্যাপিটাল লেটার লিখলেন না? উত্তর হচ্ছে তুমি যখনই কোনো হেডলাইন লিখবা, হেডলাইনের তুমি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লিখবা, ঠিক আছে, কেবলমাত্র প্রিপোজিশন এবং আর্টিকেল ছাড়া। তোমার হেডলাইনের ভিতরে যদি কোনো প্রিপোজিশন থাকে ওইটার ফার্স্ট লেটার ক্যাপিটাল করার দরকার নাই। তোমার যদি কোনো আর্টিকেল থাকে সেটার ফার্স্ট লেটার ক্যাপিটাল করার দরকার নেই। এই যে অ্যান্সার টু দে, টিটা ছোট হাতের কেন? টু হচ্ছে একটা প্রিপোজিশন, এটাকে ক্যাপিটাল করার দরকার নাই। দি আর্টিকেল, তাই এটার প্রথম লেটার টিকে ক্যাপিটাল করার দরকার নেই। ওকে, আচ্ছা এখন আমি কিভাবে সলভ করব? তুমি যেটা সলভ করবা ওই যে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 2 লিখে নিবা, তারপরে লিখবা এই যে এক, রোমান সংখ্যা 1 লিখে লিখবা। ধরো আমার প্রথম সেন্টেন্সটা হচ্ছে কাপ্তাই লেক ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ, ইজ দি বিগেস্ট লেক ইন বাংলাদেশ। বাংলাদেশকে সংক্ষেপে আমি বিডি লিখলাম, তোমরা আবার এত সংক্ষেপ কইরো না, হ্যাঁ। সো প্রথমে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখবা, এরপর রোমান নাম্বার দিয়ে নাম্বারিং করে পুরা সেন্টেন্সটা লিখবে, এরপর আবার রোমান নাম্বারে 2 দিবা, দিয়ে পুরা সেন্টেন্সটা লিখে দিবা। সেকেন্ড সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স কি? আচ্ছা এটা ফিজিক্যাল ফিটনেসের একটা জিনিস, একটা হচ্ছে গিয়ে কোশ্চেন, এটাও তোমাদের ওয়ান শট ক্লাসে করানো হয়েছে, একটু দেখে নিও যে ফিজিক্যাল এক্সারসাইজ কি, এটার প্রয়োজনীয়তা কি। তো ওয়ান শট ক্লাসে এগুলার প্রত্যেকটা কিন্তু সলিউশন করানো হয়েছে, সলিউশনগুলো ওখান থেকে দেখে নিবা। যেহেতু এগুলার সলিউশন একবার করানো হয়েছে, আমরা আরেকবার করাচ্ছি না, এটা ওয়ান শট ক্লাসে এটার সলিউশন আছে, তো কেউ যদি না পারো এখান থেকে দেখে নিবা। এরপর 2 নাম্বারে দিবা ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি এসেনশিয়াল ফর হিউম্যান বডি। ধরো আমি লিখলাম ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি এসেনশিয়াল, আমি সংক্ষেপে এসেন লিখলাম, পুরাটা লিখতে আমার ইচ্ছা করতেছে না, এসেনশিয়াল, আচ্ছা, ফর হিউম্যান বডি, হিউম্যান বডিকে সংক্ষেপে আমি এইচবি লিখলাম, পুরাটা আমার লিখতে ইচ্ছা করতেছে না, তোমরা আবার এলসিএমি করো না। সো এইভাবে নাম্বারিং করে করে চলে যাবা, তোমার সাবস্টিটিউশন টেবিল 5 এ 5 একেবারে ইজি পাওয়া, এটা হচ্ছে সবচেয়ে ইজি পাওয়া গুলার ভিতরে। সো আমার প্রত্যেকটার অ্যান্সার দেওয়া আছে, একটু দেখা নিও। তো সাবস্টিটিউশন টেবিল নিয়ে আমরা চলে গেলাম, সাবস্টিটিউশন টেবিল আমাদের গেল। ওকে, সাবস্টিটিউশন টেবিলে আশা করি এইখানে যারা ক্লাসটা করতেছো তোমাদের কারোরই ফুল মার্ক থেকে মার্ক ছুটবে না। সাবস্টিটিউশন টেবিল অনেকগুলো আমরা এখানে সাজেশন দেওয়া আছে, একটু দেখে নিই, অনেকগুলো সাজেশন দেওয়া আছে। সাবস্টিটিউশন টেবিল বোধহয় 20টা দেওয়া আছে, কারণ এটা একটু বেশি প্র্যাকটিস করাটা ভালো। ওকে, আচ্ছা, সো 20টা সাবস্টিটিউশন টেবিল দেওয়া আছে। এরপরে আমাদের 3 নাম্বার প্রশ্ন থাকে রাইট ফর্ম অফ ভার্ব, এইটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য ডেথ ট্র্যাপ। এইটা কি? এইটা তোমাদের জন্য ডেথ ট্র্যাপ, এইটা হচ্ছে তোমাদের জন্য অ্যাকচুয়ালি এইটা অনেকের মার্ক ছুটে, এইটা একটু ডেথ ট্র্যাপ বললাম, এইটায় ভালো মার্ক ছুটে। এইটাকে আমরা বলতেছি রাইট ফর্ম অফ ভার্ব, কিন্তু কি আসলে এটা শুধু রাইট ফর্ম অফ ভার্ব না, এটার সাথে আরো সমস্যা আছে। সো তোমরা যখন আরেকটু বড় ক্লাস উঠবে, স্পেশালি আমরা যখন ইন্টারে পড়তাম, আমাদের রাইট ফর্ম অফ ভার্ব গুলো এরকম ছিল। ধরো অনেস্ট পিপল, এইরকম দেখতে হইতো, অনেস্ট পিপল ইজ ড্যাশ লাভ বাই অল, এরকম ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্ব গুলা। আমরা বুঝতাম এই ফাঁকা জায়গায় লাভ, এই ভার্বটা বসবে, আমরা শুধু এই লাভকে চেঞ্জ করে লাভড বানায় দিতে হবে বা অন্য কোনো ফর্মে নিতে হবে, অন্য কোনো কিছু করতে হবে। এইটা কি ছিল? এইটা আমাদের সময় ছিল। বাট তোমাদের এইটাই যে সমস্যাটা, অনেকের যে কারণে ভুল যাবে, তোমাদেরটা শুধু রাইট ফর্ম অফ ভার্ব না, তোমাদেরটা একই সাথে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। তোমাদের এইটা একই সাথে গ্যাপ ফিলিং উইথ ক্লুজও। সো তোমাকে সবার প্রথমে বুঝতে হবে আমার এই গ্যাপে কোন শব্দটা বসবে এই ক্লু থেকে। এই যে তোমাদের 1 নাম্বার প্রশ্নে যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ করছো, সেই কাজটা আবার করতে হবে।
সেই কাজটা করার পরে অবশ্যই তোমার শব্দটাও কি চেঞ্জ করে দিতে হবে, ভার্বটাকেও চেঞ্জ করে দিতে হবে, টেন্সটাকে চেঞ্জ করে দিতে হবে। রাইট ফর্ম অফ ভার্বে আমাদের মেইনলি কি করতে হয়, টেন্সটা চেঞ্জ করে দিতে হয়। কখন ভি1 হবে, ভি1 মানে ভার্বের বেস ফর্ম, কখন ভার্বের পাস্ট ফর্ম হবে, কখন ভার্বের তোমার হচ্ছে পারফেক্ট ফর্ম হবে, পাস্ট পারফেক্ট ফর্ম হবে, ভি3 হবে, এইটা চেক করা হয় আমাদের রাইট ফর্ম অফ ভার্বে। এখন রাইট ফর্ম অফ ভার্বে সবচেয়ে বেশি নাম্বার ভুল যাওয়ার কারণ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে কখনো একটা সিঙ্গেল ভুল যায় না, জোড়ায় জোড়ায় ভুল যায়। মানে কি ভাইয়া বুঝলাম না। মনে করো এই ফিল্ডটা বসবে হচ্ছে ডি নাম্বার অপশনে, ওকে, রাইট ফর্ম অফ ভার্বে ভুল যায় জোড়ায় জোড়ায়। ধরো এই যে এই ফিল্ডটা বসবে ডি নাম্বারে, তাই এখন তুমি এটাকে ডিতে না বসায় তুমি এতে বসায় দিছো সাপোজ, ওকে, এতে বসায় দিছো, তার মানে এ নাম্বারে তুমি ভুল বসাইছো। আবার ডিতে ফিল বসানোর কথা ছিল, ডিতে তো তুমি ফিল বসাইতে পারলা না, ফিলকে তো অন্য জায়গায় বসাইছো, তার মানে ডিতেও তুমি ভুল বসাইছো। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বে কখনো সিঙ্গেল ভুল যায় না, জোড়ায় জোড়ায় ভুল যায়। তো একটা ভুল গেলে বিশাল মার্ক শেষ, একটা ভুল গেলে বিশাল ভুল। সো রাইট ফর্ম অফ ভার্বের যে আমাদের 3 নাম্বার প্রশ্নে যে রাইট ফর্ম অফ ভার্বটা, এই যে এদিকে আসো আমরা ব্যাক যাই, 3 নাম্বার প্রশ্নের রাইট ফর্ম অফ ভার্বটা এটা আসলে গ্যাপ ফিলিং উইথ ক্লুজের সাথে একই জিনিস, এবং এইখানে 2 করে মার্ক কমতে থাকে, 2 করে মার্ক কমতে থাকে। সো এইটা নিয়ে তোমাদের যদি একটা টপিক যদি আমাকে বলা হয় যে ভাইয়া পরীক্ষার আগের রাতে একটা টপিক যেটা নিয়ে একটু আমরা দেখে যাব, একটু জিনিসগুলো চোখ বুলায় যাবো, একটু প্র্যাকটিস করে যাব, ভাইয়া এমন একটা টপিকের নাম বলেন, যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো, তো ভাইয়া আমি যে টপিকটার নাম বলবো সেই টপিকটার নাম হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের মার্ক প্রচুর যায় মানুষের। সো আমরা যে টার্গেট করলাম যে আমরা 60-এ যত বেশি সম্ভব আমরা মার্ক তুলবো, এইটার ক্ষেত্রে আমাদের বাধা হয়ে থাকবে এই যে রাইট ফর্ম অফ ভার্ব। সো রাইট ফর্ম অফ ভার্বের জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে, রুলসগুলো তো দেখতেই হবে, সাথে গ্যাপ ফিলিং উইথ ক্লুজও করতে হবে। আবার রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করলে মজা হচ্ছে, রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করলে গ্যাপ ফিলিং উইথ ক্লুজও প্র্যাকটিস হয়ে যায় কাইন্ড অফ। সো পরীক্ষার আগের রাতে আলাদা করে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ নিয়ে বসার আমার মনে হয় না খুব একটা দরকার আছে। তোমরা রাইট ফর্ম অফ ভার্বটা একটু বেশি সময় নিয়ে একটু দেখো, একটু বেশি টাইম নিয়ে একটু দেখে যাও, এইটা যদি করতে পারো, একটু বেশি সময় নিয়ে দেখে যেতে পারো, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এমনিই হয়ে যাবে, ওইটার প্রিপারেশন তোমাদের জন্য এমনিই ডান। ওকে, আচ্ছা, এরপরে আসে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে আমাদের স্টুডেন্টরা সবচেয়ে কম ভুল করে। এইটা হচ্ছে, এইটাতে ফুল মার্ক অলমোস্ট সবাই পায়। এই যে 5 কোশ্চেন 5টা মার্ক, এইটায় সবাই পায় মোটামুটি, এইটায় সবচেয়ে কম ভুল করে আমাদের স্টুডেন্টরা, এটায় ফুল মার্ক সবার থাকে মোটামুটি। কারণ এই জিনিসটা আমরা ক্লাস 6 থেকে পড়া শুরু করছি, ক্লাস 10 পর্যন্ত পড়লাম, যদি হাতের আঙ্গুল গুনো 6, 7, 8, 9, 10, 5 বছর ধরে পড়ছো, 5 বছর ধরে এই টপিকটা পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ। সো বেসিক্যালি এইটা হচ্ছে সবচেয়ে কম ভুল হয় আমাদের। তো এইটায় পরীক্ষার আগে রাতে খুব আহামরি তোমাকে দেখতে হবে না, তুমি হাইয়েস্ট যে কাজটা করতে পারো, তোমরা যারা শিখর স্টুডেন্ট আছো, শিখতে ট্রান্সফরমেশনের যে ক্লাসগুলো হয়েছিল না, ওটার তো ক্লাস স্লাইড বা ক্লাস নোট তোমাদের দিয়ে দেওয়া হয়। তুমি 10 মিনিট, ঊর্ধ্বে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লাগে, তুমি কি করবা, এই ক্লাস স্লাইডটা দেখে যাবা, ক্লাস নোটগুলা দেখে যাবা, ওকে, ক্লাস নোটটা তুমি দেখে যাবা যে রুলগুলা কি কি, জাস্ট আরেকবার মনে রাখা। তুমি অলরেডি এটা বহুবার দেখছো, বহুবার পড়ছো, নতুন করে এইটা দেখার বা পড়ার কিছু নাই। এইটাই আমার 5-এ 5 আমাকে পাইতেই হবে, এটাই আমার কোনো স্যাক্রিফাইস করা যাবে না। লাইক হাউ চার্মিং আ মুনলাইট ইজ, এটারে অ্যাসার্টিভ করতে হবে। এটা কতবার করছো লাইফে ভাই? আ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং, এটার অ্যান্সার যে এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। এই ক্লাসে আই থিঙ্ক সবাই তোমরা এটা জানো, এটা তোমরা করতে করতে তোমরা কি পাগল হয়ে গেছো। ইট প্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট, হোয়াট আ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস। একদম সহজ, তাই না? এটা তোমরা বহুবার করছো, করতে করতে তোমরা একদম টায়ার্ড হয়ে গেছো। সো এইটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথার কারণ নেই, আমাদের মাথা ব্যথা রাইট ফর্ম অফ ভার্ব নিয়েই আমরা আপাতত রাখবো। তো এইটার মতো থাকুক। আমরা কি করব এটার জন্য, তোমাদের আগের রাতে তোমাদের আমি যে সাজেশনটা দিব এটার জন্য, এটার সাজেশন হচ্ছে গিয়ে তোমরা জাস্ট রুলগুলা দেখে যাও।
এটা রুলগুলা দেখে যাও। আর স্টিল কারো যদি মনে হয় যে না ভাই আমি প্র্যাকটিস করতে চাই, শিখতে অনেকগুলা প্র্যাকটিসের কোশ্চেন তোমাদেরকে আমরা দিয়ে দিছি। দেখো এই যে প্র্যাকটিসের কোশ্চেনগুলা দেখো, প্র্যাকটিসের কোশ্চেনগুলা দেখো। তো অনেক প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে। সো প্র্যাকটিস কোশ্চেনের অভাব নাই, প্রচুর প্র্যাকটিস কোশ্চেন তোমাদের দেওয়াই আছে। দেখো প্র্যাকটিস না, এগুলো আসলে সাজেশনও। আমরা ডিরেক্ট সাজেশন শব্দটা বলতে চাই না মুখে, এটা আসলে একটু আমরা অপছন্দ করি জিনিসটা। বাট যেটা বললাম এই জিনিসটা, এগুলা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমার জন্য মোটামুটি একটা ভালো রেজাল্ট তুমি আশা করতে পারো। তো তোমাদের 10টা কোশ্চেন দেওয়া আছে, কেউ যদি প্র্যাকটিস করতে চাও করে যাবা, বাট আমি সাজেস্ট করবো যে রুলগুলো দেখে গেলেই এনাফ। এরপরে আসে ট্যাগ কোশ্চেন, আমাদের সবার প্রিয় চ্যাপ্টার, প্রিয় টপিক, ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন পারি ভাইয়া, ট্যাগ কোশ্চেন সলভ করি ক্লাসে সবার, ভাইয়া ট্যাগ কোশ্চেন পারি ভাইয়া, ট্যাগ কোশ্চেন সলভ করি, ট্যাগ কোশ্চেন সেরা সেরা। ট্যাগ কোশ্চেনের প্রতি ভালোবাসা বেয়ে বেয়ে পড়ে। তো ট্যাগ কোশ্চেন জিনিসটা তোমরা কি এতদিনে সবাই জানো, নতুন করে বলার কিছু নাই। যে আমার এই সেন্টেন্সটা শেষে একটা সাথে কোশ্চেন লাগাই দিতে হবে, যেই কোশ্চেনটা আমার সেন্টেন্সটাকে আরো জোর দিবে, আমার সেন্টেন্সকে কি করবে, আরো পাওয়ার দিবে, তাই না? সো আমার ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে এই যে এইখানে আমার একটা কোশ্চেন লিখতে হবে, কোশ্চেন লিখার পরে আমার কি হবে, আমার এই কোশ্চেনটা আমার এই সেন্টেন্সটাকে সাপোর্ট করবে। ট্যাগ কোশ্চেন লেখার সময় ছোটখাটো যে ভুলগুলা করা যাবে না সে ভুলগুলা বলি। 1 নাম্বার হচ্ছে ট্যাগ কোশ্চেন যখন লিখবা পুরাটা লিখবা, অর্ধেক লিখবা না। যেরকম ধরো আমি মনে করে একটা ট্যাগ কোশ্চেন দেওয়া আছে যেটার এ হচ্ছে, এ হবে প্রবাবলি ধরো ডোন্ট দে, এ নাম্বার হবে প্রবাবলি ধরো ডোন্ট দে, ধরো বি নাম্বার হবে ডাজেন্ট হি, ধরো সি নাম্বার হবে ধরো এইনটাই, এমনটাই বা এইনটাই, মনে করো এগুলা হবে, এগুলা হচ্ছে অ্যান্সার হবে। তোমরা কেউ কেউ করো কি ডিরেক্ট এইভাবেই লিখে দাও, ডিরেক্ট এইভাবে লেখা যাবে না, এইভাবে লিখলে নাম্বার কম পাইতে পারো, এভাবে লেখাটা উচিত না, এইভাবে লেখাটা সেফ না। তো পরীক্ষার হলে প্রথম যে জিনিসটা মাস্ট, সেই জিনিসটা হচ্ছে তোমাদের পুরাটা সেন্টেন্স লিখতে হবে। মনে করো আমার সেন্টেন্স হচ্ছে দে গো টু স্কুল, আমার পুরা সেন্টেন্সটা হচ্ছে দে গো টু স্কুল কমা ডোন্ট দে, ডোন্ট দে। চাইলে নিচে এই যে একটা এরকম দাগ দিয়ে দিবা ডোন্ট দে, যেন স্যারের চোখে পড়তে সুবিধা হয়। এখন ট্যাগ কোশ্চেনে যাদের নাম্বার ছুটে, অধিকাংশ নাম্বার ছুটে যেই জিনিসটা, সেটা হচ্ছে এই যে এইটা, ট্যাগ কোশ্চেনের শেষে একটা কোশ্চেন সাইন দিতে হয় মাস্ট। এই যে প্রত্যেকটার অ্যান্সারে আমাকে অবশ্যই কোশ্চেন সাইন দিতে হবে। যেমন অ্যাকচুয়ালি লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, ইজ ইট? আমার এই ইজিটের পরে কি করতে হবে, অবশ্যই আমাকে একটা কোশ্চেন সাইন দিতে হবে। তুমি যদি কোশ্চেন সাইন না দাও একদম জিরো, তোমাকে কিন্তু কোনো মার্ক দেওয়া হবে না। তুমি রাইট লিখবা, তুমি অনেক রাইট লিখবা, অনেক কিছু করবা, সব কিছু করবা, বাট নাম্বার কিন্তু তোমাকে দিবে না। এখন তোমাদেরকে এই ক্লাসের ভিতরে একটা জিনিস তোমাদেরকে বলি, এইটা হচ্ছে তোমাদের অনেকের একটা ফ্যাসিনেশন আছে, একটু বসে নেই, না বসা উচিত হবে না, দাঁড়াই কথা বলি। তোমাদের অনেকের একটা জিনিস নিয়ে একটু ফ্যাসিনেশন আছে, এটা হচ্ছে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ, খাতা চ্যালেঞ্জ। তোমাদের অনেকের যেই জিনিসটা হচ্ছে, ধরো 2-1 মার্কের জন্য ধরো 79 পাইছো কোনো কারণে, এখন তো মার্কও দেখা যায় যে আমি কোন সাবজেক্টে কত পাইছি, ধরো 159 পাইছো তুমি ইংলিশে, তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো যে আমার এই যে এইরকম কোশ্চেন গুলা, এইরকম কোথাও যদি কোনো ভুল হয় বোর্ড চ্যালেঞ্জ করব, বোর্ড চ্যালেঞ্জ করলে আমার কি নাম্বার যদি বাড়ায় দেয় তাহলে তো অনেক ভালো, তাই না? বোর্ড চ্যালেঞ্জ করে স্যার যদি দয়া করে আমাকে 1 নাম্বার দিয়ে দেয় তাহলে আমার এ প্লাস চলে আসে। বাট এটা অনেকের জন্য ইম্পর্টেন্ট জানা, বোর্ড চ্যালেঞ্জে এইসবে কোনোদিনই কখনো চেঞ্জ হয় না, চেঞ্জেস আসে না। বোর্ড চ্যালেঞ্জ জিনিসটা তোমাদের যেভাবে কাজ করে, এটা হচ্ছে মানে আমাকে আমার স্কুলের টিচাররা যেটা বলেছিলেন, যখন ছোট ছিলাম, আমি কখনো তো আর বোর্ড পরীক্ষার খাতা তো আর দেখা হয় নাই, অবশ্যই আমি কোনোদিন স্কুলের টিচার না, সো আমি বোর্ড পরীক্ষার খাতা দেখি নাই, মানে খাতা কাটি নাই।
যেই জিনিসটা বোর্ড চ্যালেঞ্জ যখন তুমি করো, তোমার ওই খাতাটা কালেক্ট করে হেড যে ইন্সপেক্টর, যে প্রধান পরিদর্শক, পরিদর্শকই তো বলে নাকি, নাকি প্রধান পরীক্ষক কি বলে, যাই হোক যিনি হেড থাকেন আর কি, উনি জাস্ট নাম্বারগুলা যোগ করেন যে তোমার নাম্বার যোগে কোনো ভুল হয়েছে কিনা। তোমাকে নাম্বার দেওয়া হয়েছে 80, তোমাকে এইটাকে ভুলে লিখছে 40, এইরকম হয়েছে কিনা। বা ধরো তুমি পাইছো 53, এটাকে ভুলে 35 লেখা হয়েছে, এইরকম কিনা। এইটা ছাড়া তোমাকে কোনোটায় মার্ক বাড়ায় দিবে, কোনোটায় দয়া দাক্ষিণ্য করবে, দয়া দেখাবে, এইরকম কিছু কিন্তু পসিবল না, এটা বোর্ড চ্যালেঞ্জে হবে না। তো তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া আমি বোধহয় এইরকম করছি এই সেই, আমাকে যদি বোর্ড চ্যালেঞ্জ করি দয়া দেখে কি মার্ক বাড়াবে? না, বাড়াবে না। সো এই কাজই করবা না। 1 নাম্বার পুরা কোশ্চেনটা লিখবা। 2 নাম্বার হচ্ছে কোশ্চেন সাইন দিতে কোনোদিন ভুল করবা না। কোশ্চেন সাইন যদি দিতে ভুলে যাও ওইটা 0, একেবারে 0। কোশ্চেন সাইন দিতে ভুল করা যাবে না, ইম্পসিবল। এই কাজটা করিও না, কোশ্চেন সাইন দিতে ভুল করিও না। সো এইখানে কিছু তোমাদের জন্য সাজেশন আছে, 10টা প্রশ্নের, একটু সাজেশনটা তোমরা দেখে নিও। ওকে, তোমাদের এইটা হচ্ছে সাজেশনটা দেখে নিবা তোমরা ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসে সাফিক্স প্রিফিক্স। এর পরের টপিকটার নাম কি? এর পরের টপিকটার নাম হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স এটা পুরাপুরি মুখস্থের টপিক, বাট এই টপিকটা বুঝে পড়লে তোমাদের জীবনে অনেক উপকারে আসতো, আজীবন এটা অনেক উপকারে আসতো। বাট এখন তো আর পরীক্ষার আগের রাতে তো আর আমি তোমাদেরকে বুঝে পড়তে বলতে পারবো না। তোমাদেরকে যেটা করব, ধুমায়া ধুমায়া সাফিক্স প্রিফিক্স এখন করবা, প্র্যাকটিস করবা। আজকে বাসায় সাফিক্স প্রিফিক্স অন্তত আধা ঘন্টা প্র্যাকটিস করে ফেলো। আচ্ছা, আধা ঘন্টা যদি বেশি লাগে কইরো না, বাট সাফিক্স প্রিফিক্স একটু ধুমায়া প্র্যাকটিস করবে। এই যে শিখর, অনেকগুলা সাফিক্স প্রিফিক্স তোমাকে দেওয়া হয়েছে, অনেকগুলা। তো সাফিক্স প্রিফিক্স এই যে তোমাদের জন্য 10টা সাফিক্স প্রিফিক্স দেওয়া হয়েছে, এই 10টা তো করবাই। চাইলে যদি অন্য কোনো সোর্স থেকে তুমি যদি সাফিক্স প্রিফিক্স প্র্যাকটিস করতে চাও করো, আজকে রাতে 15-20টা যদি করতে চাও করো। এই একটা জিনিস তোমার আজকে রাতে একটু মেমোরাইজের উপরে, একটু মুখস্থের উপরে তোমাকে রাখতে হবে। রাইট ফর্ম অফ ভার্বটা রাখতে হবে প্র্যাকটিস, যেন তোমার ব্রেইনের ভিতর রুলগুলা আসে, তোমার ব্রেইনের ভিতর শব্দগুলা চলে আসে, এইটার জন্য। আর সাফিক্স প্রিফিক্স হচ্ছে পুরাই মেমোরাইজিং তোমার জন্য, পুরাই। কারণ তুমি এই মুহূর্তে আসলে বলতে পারবা না, তোমার এই মুহূর্তে মাথায় আসবে না যে লিমিটেড, এইটার বিপরীত শব্দ করতে হলে ইউএন লাগাইতে হবে সামনে, আনলিমিটেড হবে। লিমিট হচ্ছে ভার্ব, এটাকে অ্যাডজেক্টিভ করতে হলে শেষে ইডি লাগাই দিতে হবে। এগুলো তোমার মাথায় আসবে না। ইভেন আমি যেই কথাগুলো বলতেছি তোমাদের অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা আমি শিওর। মাথার উপর দিয়ে যাচ্ছেই অনেকের, এটা আমি 100% শিওর। সো নতুন করে বুঝার কিছু নাই। সাফিক্স প্রিফিক্স প্র্যাকটিস করে ফেলো, ধুমায় ফেলো। 20টা করলে কমন পেয়ে যাবা। হয়তো প্যাসেজ ডিরেক্ট কমন পাবা না, শব্দ কমন পেয়েই যাবা। তো সাফিক্স প্রিফিক্স প্র্যাকটিস করতে থাকো, কমন পাইতে হবে। এটা কমন পাইলে ইনশাল্লাহ ফুল মার্ক পেয়ে যাবা। এখানে 5 মার্ক থাকে, 5 মার্ক তুমি ইনশাল্লাহ ফুল মার্ক পেয়ে যাবা। প্যাসেজ হয়তো কমন নাও পেতে পারো, কিন্তু শব্দগুলো অবশ্যই কমন পাবে, এটা সিউরিটি দিতে পারি তোমাদের। এইটা তোমরা শব্দগুলো কমন পেয়েই যাবা। এরপরে আসে কানেক্টরস, যেটাকে আমরা বলি লিঙ্কিং ওয়ার্ড। কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ সাফিক্স প্রিফিক্সের মতো, একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এইটা একটু প্র্যাকটিসের উপর রাখতে হবে। একই রকম ভাবে 20টা একটু প্র্যাকটিস করো। তোমাদেরকে অনেকগুলা সাজেশন দেওয়া হয়েছে, তোমাদের জন্য প্র্যাকটিস ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, এই কাজটা একটু প্র্যাকটিস করে ফেলো। এইটা একটু প্র্যাকটিস করে ফেলো, কারণ অ্যাগেইন তোমাদের যারা এটা দুর্বল তাদের জন্য আসলে এখন নতুন করে জিনিসটা শেখার সময় নাই, তাই না? নতুন করে এখন তোমাদের পক্ষে শেখা সম্ভব হবে না। তোমাদের যেটা করতে হবে, আমি একটু প্র্যাকটিস করি ভাইয়া, প্র্যাকটিস করলে পরীক্ষার হলে অ্যাগেইন শব্দগুলা কমন পড়তে পারে। প্যাসেজ পড়লে তো খুবই ভালো, শব্দ কমন পড়তেই পারে। আমরা তোমাদের সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি যে জিনিসগুলা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শব্দ আছে, এইরকম 10টা প্যাসেজ চুজ করে দিছি তোমাদের জন্য। তোমাদের যেটা কাজ হবে, তোমাদের কাজ হবে এগুলো অবশ্যই করবা। এখানে আজকের ক্লাস যারা যারা করতেছো অবশ্যই প্র্যাকটিস করে যাবা। একই সাথে বাসায় যদি ইচ্ছা হয় অ্যাডিশনাল কিছু করার করে ফেলো। ওকে, এই যে দেখো এগুলো আমরা তোমাদেরকে দিছি, একটু দেখবা। ফাইনালি পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, নতুন করে বলার কিছু নাই, বাট একটু কেয়ারফুল থাকবা, ফুল স্টপ গুলার ব্যাপারে কেয়ারফুল থাকবা।
পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন ছোটবেলা থেকে করতেছো, নতুন করে বলার কিছু নাই। যেই জিনিসটা একটু তোমরা কি বলে একটু যে সচেতন থাকবা, একটু কনসাস থাকবা, সেটা হচ্ছে যে লাস্টের ফুল স্টপ গুলা। অনেকে করো কি লাস্টে ফুল স্টপটা দিতে ভুলে যাও, যে এই যে ফুল স্টপটা এটা দিতে অনেকে ভুলে যাও, এই কাজটা কইরো না। তো এইটা অনেকের দেখা যায় যে লাস্টে ফুল স্টপটা দিতে মনে নাই, ভাই এই জন্য 1 মার্ক ছুটে গেছে। সো এইটায় যদি 1 মার্কও ছুটে, 0.5 মার্কও যদি ছুটে এইটায়, আরেকটা জিনিস হচ্ছে এটায় তোমাকে কত মার্ক দিবে এটা টিচারের উপর। সো নর্মালি একটা গাইডলাইন দেওয়া হয় যে একটা ভুল করলে 1 মার্ক বা একটা ভুল করলে 0.5 মার্ক কাটবেন, বাট স্টিল দিস ডিপেন্ডস অন দ্য টিচার, যিনি তোমার খাতা চেক করতেছেন। বাট এইটা যেন 0.5 মার্কও না কমে, এটা যেন একদম 5-এ 5 যেন থাকে। দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলোকে তোমার টার্গেট করতে হবে, যে এটাই আমার কোনোভাবে মার্ক ছুটবে না, এটায় মার্ক ছুটলে আমার বিপদ। এগুলার ভিতরে একটা চেঞ্জিং সেন্টেন্স, একটা হচ্ছে এই যে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন, এইটায় কোনো অবস্থাতে কোনোভাবে তুমি মার্ক ছুটাইতে পারবা না। এটাই যদি মার্ক ছুটাও তাইলে কিন্তু সমস্যা। যারা এই যে 90+ মার্ক তুলতে চাও তাদের জন্য এগুলাতে ফুল মানে ফুল এফোর্ট দিয়ে ফুল মার্কই আনতে হবে এটা। তো পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন নিয়ে নতুন করে বলার কিছু নাই, পুরনো দুনিয়াতে ফেরত চলে যায়, এটা পুরানো জিনিস। রাইটিং পার্ট নিয়ে অনেক কথাবার্তা বলবো, আসলে রাইটিং পার্ট নিয়ে অনেক কথাবার্তা বলতে হবে। সো আমরা রাইটিং পার্টে চলে আসি, এখন অনেক কথাবার্তা হবে। সো রাইটিং পার্টে তোমাদের জন্য কিছু সাজেশন দেওয়া আছে, যেমন এনভায়রনমেন্ট পলিউশন। আমরা জাস্ট নামগুলা বলে দিছি, হ্যাঁ, যে রাইট এ প্যারাগ্রাফ অন এনভায়রনমেন্ট পলিউশন। নট লাইক যে তুমি এইটা মুখস্থ করবা নতুন করে, তুমি এই যে এইগুলো একটু পরীক্ষার আগের রাতে দেখে যাবা, এইগুলো একটু পরীক্ষার আগের রাতে দেখে যাবা, এটাই হচ্ছে তোমাদের কাজ। ওকে, এটাই তোমাদের কাজ, তোমাদের আর কোনো কাজ নাই। তোমরা জাস্ট টপিকের নামগুলা, প্যারাগ্রাফের নামগুলা, লেটারের নামগুলো, ইমেইলের নামগুলো আমরা বলে দিচ্ছি, তুমি তো আগেই মুখস্থ করছো তোমার আগের মতোই। এখন কিছু রুলস অবশ্যই ফলো করবা, কিছু রুলস অবশ্যই মেনটেন করবা, সেটা আগে বলে দিই মাস্ট। কিরকম রুলস? যেমন আমি কয়েকজন মহান মহান স্টুডেন্ট পাইছি যারা প্যারাগ্রাফ প্যারা প্যারা করে লিখে, এই ভয়ঙ্কর পাপ কাজ কোনোদিন করবা না, প্যারাগ্রাফে প্যারা ঢুকাবা না। প্যারাগ্রাফে প্যারা ঢুকানো বলতে ভাই আপনি কি বলতেছেন? ধরো তোমাদের এনভায়রনমেন্ট পলিউশন, এই প্যারাগ্রাফটাই লিখতেছো, ওকে, এনভায়রনমেন্ট পলিউশন। আর একটা জিনিস খেয়াল করো, এইখানে টাইটেল লেখার সময় কিন্তু ওই যে সেম নিয়ম, হেডলাইনের নিয়ম, এনভায়রনমেন্টের ইটা বড় হাতে, পলিউশনের পিটা বড় হাতে। টাইটেল যখনই লিখবা, টাইটেলের যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, কেবলমাত্র প্রিপোজিশন আর আর্টিকেল ছাড়া, কেবলমাত্র প্রিপোজিশন আর আর্টিকেল ছাড়া। এই যে এনভায়রনমেন্ট পলিউশনের ইটা বড় হাতে দিয়েছি, পলিউশনের পিটা বড় হাতে দিয়েছি, ক্যাপিটাল লেটারে দিয়েছি। ওকে, লিখলাম। এরপরে তুমি চাইলে নিচে একটা আন্ডারলাইন করতেও পারো, নাও করতে পারো, তোমার ইচ্ছা। অনেকে পছন্দ করে, অনেকে করে না, এটা তোমার ইচ্ছা। অনেকে এই কাজটা করো কি, এই যে এনভায়রনমেন্ট পলিউশন 2-3টা লাইন লিখলাম, লাইন লিখে এই যে শেষ হয়ে গেল, শেষ। এরপরে আবার নতুন করে আবার আরেকটা প্যারা দিয়ে দিলাম, আরেকটা প্যারা দিয়ে দিলাম। তুমি যখন এই কাজটা করো, এইটা কোনো প্যারাগ্রাফ থাকে না, এটা হয়ে যায় কম্পোজিশন। প্যারাগ্রাফ আর কম্পোজিশনে পার্থক্য আছে। প্যারাগ্রাফে তোমার অবশ্যই একটা প্যারা হইতে হবে, প্যারাগ্রাফে একটা প্যারাই হইতে হবে, মোর দেন 1 প্যারা হতে পারবে না। মোর দেন 1 প্যারা হইলে শুধুমাত্র প্রথম প্যারা যতটুকু লিখেছো তার উপরে তোমাকে মার্ক দিবে। প্যারাগ্রাফে কেউ যদি ভুল করে 3 প্যারা 4 প্যারা লিখে ফেলো, কি করবে, কি হবে? এটার নিয়ম হচ্ছে, কেউ যদি প্যারাগ্রাফে মোর দেন 1 প্যারা লিখে ফেলো, তোমার কেবলমাত্র প্রথম প্যারাতে যা লেখা আছে ওইটার অনুযায়ী মার্ক দিবে। সেকেন্ড থার্ড প্যারাতে তুমি যদি সুন্দর সুন্দর কবিতা লেখো, মাইকেল মধুসূদন দত্তের কবিতাও যদি লিখে ফেলো, মার্ক তোমাকে দিবে না। এখন ভাইয়া রাইটিং পার্টে আমি কিভাবে ভালো মার্ক পাবো? তোমাদের ভিতরে অনেকে একটা কথা বলো যে ভাইয়া আমার নাম রফিক, আমার বন্ধুর নাম শফিক, রফিক শফিক দুইজনে একই প্যারাগ্রাফ মুখস্থ করছি, রফিককে দিছে 8, আমাকে দিছে 6। সরি, আমি রফিক আর শফিক আমার বন্ধু, শফিককে দিছে 8, আমাকে দিছে 6। কেন? স্যার ডিসক্রিমিনেশন করছে, বৈষম্য, নেপোটিজম, তাই না? যে নিশ্চয়ই ও কোনোদিন স্যারের কোনো আত্মীয়র সাথে কোনোভাবে কানেক্টেড, নেপোটিজম হইছে, আমার সাথে বৈষম্য হইছে।
বৈষম্য হয় নাই। প্রথম কথা, এখন আমি তোমাদেরকে কিছু হ্যাকস বলি, এই রিটেন পার্টে ভালো করার হ্যাকস। ওকে, এইটা শুধু এখন না, এটা আজীবন তোমাদের কাজে লাগবে। তোমাদের এসএসসিতে পুরা বাংলাদেশে কয়েক লক্ষ মানুষজন পরীক্ষা দিচ্ছে, অ্যাকচুয়াল নাম্বারটা আমার মনে নাই। ওকে, এত মানুষের খাতায় এত প্যারাগ্রাফ, এক একজন টিচারকে প্রায় কয়েকশো থেকে হাজার খাতা দেখতে হয়। তো এই কয়েকশো বা হাজার প্যারাগ্রাফ খুঁটায় খুঁটায় তাদের পক্ষে পড়া সম্ভব না, এটা ইম্পসিবল, খুঁটায় খুঁটায় পড়া ইম্পসিবল। সো তুমি ভিতরে মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্যটা আবার লিখে দিছো কিনা, এটা তারা দেখতে পারবে না। সো একই রকম লেখা থাকলেও দুই, মানে তোমার বন্ধুর প্যারাগ্রাফ আর তোমার প্যারাগ্রাফ তোমার টিচার কাছে সিমিলার নাও লাগতে পারে। এখন প্যারাগ্রাফে বা রিটেন পার্টে, যে কোনো রিটেন পার্টে বেশি মার্ক পাওয়ার উপায় কি? এক নাম্বার হচ্ছে স্যারেরা যেটা করে, স্যাররা স্কিম করে। স্যাররা কি করেন, তোমার রিটেন পার্টকে স্কিম করেন। স্কিম স্কিম করা কথাটার মানে কি? মনে করো এইটা একটা খাতা, এই খাতাতে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লেখা আছে। আসলে এখানে দুইটা পেজ, এখানে মার্জিন কিভাবে দিতে হবে একজন টিচার ওইটা দেখাইছেন। এটা তোমাদের আগে যে ক্লাসগুলা হয়েছিল তখন থেকেই পড়ে আছে। তো যাই হোক, এইটা মনে করো এখানে অনেক কিছু লেখা আছে। এখন প্রত্যেকটা আমার খুঁটায় খুঁটায় পড়া সম্ভব না, আমি জাস্ট চোখ বুলায় মেইন জিনিসটা দেখে গেলাম। আমি জাস্ট চোখ বুলায় গেলাম, চোখ বুলায় যাওয়া। অনেক বড় একটা তুমি কিছু লিখছো, তোমার টিচার ওইটা চোখ বুলায় যায়, এটারে বলা হয় স্কিম। সহজ বাংলা ভাষায় তোমাদেরকে বুঝাই দিলাম। এই যে চোখ বুলাই গেলাম, চোখ বুলাই গেলাম, চোখ বুলাই গেলাম, চোখ বুলাই গেলাম, শেষ। এইটা বলে স্কিম। তোমার টিচার যেটা করবেন সেটা হচ্ছে স্কিম, তোমার লেখাটা স্কিম করে যাবেন। সো উনি এক নাম্বার যে জিনিসটা দেখবেন, তুমি যেটাই লেখো, প্যারাগ্রাফ লেখো, কম্পোজিশন লেখো, যেটাই লেখো, ওইটার সুন্দর মতো একটা ইন্ট্রোডাকশন আছে কিনা, এবং এটার সুন্দর মতো একটা কনক্লুশন আছে কিনা। সুন্দর মতো একটা ইন্ট্রোডাকশন আছে কিনা, একটা কনক্লুশন আছে কিনা। কথাটার মানে কি? এই যে আমরা যে এইখানে লিখছি এনভায়রনমেন্ট পলিউশন, আমরা একটা তোমার হচ্ছে প্যারাগ্রাফ লিখছি। এনভায়রনমেন্ট পলিউশন রেফার্স টু দ্য ডিস্ট্রাকশন অফ দ্য বেসিক এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট সাচ এজ সয়েল, ওয়াটার, এয়ার এন্ড দ্য নর্মাল স্ট্রাকচার অফ দ্য অর্গানিজম। বাংলা সুর করে পড়ার মতো পড়ে গেলাম আমি। আমার হচ্ছে কি এনভায়রনমেন্ট পলিউশন যে আমার প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটা শুরুই করেছি এনভায়রনমেন্ট পলিউশন কাকে বলে সেই ডেফিনেশনটা দিয়ে, সেই সংজ্ঞাটা দিয়ে। এইটা আমার প্যাসেজের একটা সুন্দর ইন্ট্রোডাকশন, প্যাসেজের শুরু হয়েছে এখান থেকে। সো আমার প্যাসেজে একটা সুন্দর, আমার প্যারাগ্রাফে একটা সুন্দর কি আছে, আমার ইন্ট্রোডাকশন আছে, শুরু আছে। এইবার দেখো আমার এই প্যারাগ্রাফে কি কোনো এন্ডিং দেখতে পাচ্ছ কোথাও? সুন্দর একটা কনক্লুশন আছে, সুন্দর একটা কি কনক্লুশন এখানে আছে? দেখো আমার এই প্যারাগ্রাফের লাস্ট লাইন প্রবাবলি এইটা, লাস্ট লাইন এইটা, আসলে লাস্ট লাইন এইটা না, হয়তো পিছনেও আর অনেক কিছু আছে। এইটা হচ্ছে প্রবাবলি আমার লাস্ট লাইন, কিন্তু এটা কোনো কনক্লুশন বা এন্ডিং লাইন। এন্ডিং লাইন কিরকম হয়? এন্ডিং লাইন হবে, তাই আমাদের প্রত্যেকের উচিত এনভায়রনমেন্ট পলিউশনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং পরিবেশকে বাঁচিয়ে রাখা। এইটা হবে এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফটার একটা এন্ডিং লাইন। কনক্লুশন এইখানে এইটা নাই, এইখানে যেহেতু এটা নাই, এটা অনেক মার্ক কম পাবে। সো এক নাম্বার হচ্ছে তোমার এইখানে একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে এবং একটা কনক্লুশন থাকতে হবে। এখন তোমরা অনেকেই বলবা, ভাইয়া রফিক আর শফিক তো এক জায়গা থেকে পড়ছে, এক জায়গা থেকে মুখস্থ করছে, ওদের তো আছে, ওদের তো কনক্লুশন দেওয়া আছে, ওদের তো ইন্ট্রোডাকশন আছে, তাইলে কেন পার্থক্য হইল? দুই, বিলিভ ইট অর নট, হ্যান্ড রাইটিং ম্যাটার্স। বিলিভ ইট অর নট, হ্যান্ড রাইটিং ম্যাটার্স। সো এক বন্ধুর হাতের লেখা যদি ভালো হয়, আরেক বন্ধুর হাতের লেখা যদি খারাপ হয়, হাতের লেখা যে ভালো সে অবশ্যই ভালো একটা মার্ক পাবে। পরিষ্কার পরিচ্ছন্ন খাতা সবার পছন্দ। এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া আমার হাতের লেখা তো খারাপ, আমি কি করব, এক রাতের ভিতরে তো হাতের লেখা হ্যান্ড রাইটিং আমি ভালো করতে পারবো না, আমি মার্ক কিভাবে আমি পাবো? এটার উত্তর হচ্ছে ভাইয়া,
সব সময় হ্যান্ডরাইটিং ভালো বা খারাপ বলতে সুন্দর করে লেখা বুঝায় না, তুমি খাতাটা কিভাবে সাজাইছো এটাও বুঝায়। প্রথম কথা দেখো, আমাদের এই খাতাটায় দেখো সুন্দর করে একটা মার্জিন টানা আছে, সুন্দর করে একটা মার্জিন টানা আছে, দেখছো? এই যে একটা মার্জিন টানা, তুমি শুরু করবা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা, এর উপরে নিচে যাবা না, এই পাশেও লিখবা না, সুন্দর করে মার্জিন টেনে লিখবা। তোমার যখন লিখবা তোমার প্রত্যেকটা শব্দ তুমি ফাঁকা ফাঁকা দিয়ে লিখবা, তোমার প্রত্যেকটা শব্দ তুমি এনাফ স্পেস দিয়ে লিখবা, তুমি এলোমেলো করে লিখবা না। অনেকের লেখা হয় কি, ধরো লেখা শুরু করছে এরকম হয়, এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ ব্যাড, এরপর একটু কেটে দিয়ে লিখলাম ব্যাড থিং। তোমাদের অনেকের হাতের লেখা হচ্ছে এরকম, একটু খেয়াল করো। আমার এই যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ ব্যাড থিং, দেখো লেখাটা আসমানে চলে গেছে, লেখাটা কি হয়েছে, এই লেখাটা আকাশে চলে গেছে, আসমানে চলে গেছে। এইটা একটা ব্যাড হ্যান্ডরাইটিং, এটা একটা খারাপ হাতের লেখা। টিচাররা এটা পছন্দ করে না, টিচাররা পছন্দ করে যে তোমার লেখাটা এক লাইনে থাকবে। 2 নাম্বার, তোমাদের লেখার সময় ভুল হতেই পারে, তাই না? চেষ্টা করবা যেন ভুল না হয়, লেখার সময় যেন কোনো প্রবলেম না হয়, কোনো কাটাকাটি যেন না হয়, হতেই পারে। তোমাদের ভিতর অনেকে কাটাকাটিটা কিভাবে করো ভাই একটু দেখাই। তোমাদের ভিতরে অনেকে কাটাকাটিটা কিভাবে করো এইটা একটু দেখাই। মনে করো ওর্স্ট বানানটা লিখতেছো তোমরা, একজন বানানটা ভুল হয়েছে, যে এইটা লিখছো ওর্স্ট বানান, এইটা লিখছো। অনেকে করো কি, এই যে এইভাবে মুছে দিয়ে কেটে পাশে ওর্স্ট, নো নিট। অনেকের আবার এই ভুলগুলা চোখে পড়ে রিভিশন দেওয়ার সময়, তখন এই যে উপরে একটা এরকম সাইন দিয়ে ওর্স্ট এইভাবে লিখে দাও, নো নিট। তোমাকে কিভাবে তাইলে আমি লিখবো ভাইয়া, আমি কিভাবে তাইলে আমার এই ভুলগুলা কারেক্ট করব? চেষ্টা করবো আমি যখন লিখতেছি তখনই যেন আমার ভুলগুলা চোখে পড়ে। মনে করো আমি এই যে ভুলটা লিখলাম, আস্তে করে একটা টান দিয়ে কেটে দিলাম, কেটে তার পাশে ওর্স্ট এইভাবে লিখলাম। তুমি যদি বেশি দাগাদাগি করো, বেশি কাটাকাটি করো, এটা তোমার খাতাকে নষ্ট করে, খাতাকে নোংরা করে। টিচার তোমাকে চাইলেও মানে কোনো অবস্থাতেই টিচার হচ্ছে গিয়ে তোমাকে তখন আর ভালো নাম্বার দিতে চায় না। অ্যানাদার থিং, টিচাররা যখন স্কিম করেন, হয়তো তুমি কি লিখছো অত মনোযোগ দিয়ে ওনারা খেয়াল করতে পারেন না, কিন্তু তোমার বানান ভুল হইলে, স্পেলিং মিস্টেক হইলে, স্পেলিং এরর হইলে, এইটা কিন্তু টিচারের চোখে পড়ে। এইটা কিন্তু কোনো অবস্থাতেই টিচারের চোখ থেকে মিস যায় না, স্পেলিং এররটা ভুল যায় না, ইম্পসিবল, যায় না। স্পেলিং এরর করলে মার্ক কম পাবা। তো বানান ভুল করা যাবে না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। গ্রামার ভুল করা যাবে না, ক্ষমার অযোগ্য অপরাধ। ধরো তোমাদের ভিতর অনেকে লিখলা, ধরো আমার একটা সেন্টেন্স হচ্ছে এনভায়রনমেন্ট ইজ আওয়ার বিগেস্ট ফ্রেন্ড, সাপোজ এরকম একটা সেন্টেন্স লিখবা। পরিবেশ আমাদের সবচেয়ে বড় বন্ধু, এই সেন্টেন্সের মানে কি এটা আল্লাহ জানে। পরিবেশ কিভাবে আমাদের সবচেয়ে বড় বন্ধু আমি জানি না। ওকে, এইরকম একটা, আচ্ছা এই সেন্টেন্সটা আমার পছন্দই হচ্ছে না, এইটা দিয়ে বুঝাবো না, অন্য একটা জিনিস দিয়ে বুঝাই যেটা মিলে না। ধরো আমি লিখতেছি অনেস্টি ইজ কল্ড দি বেস্ট ভার্চু, সততাকে বলা হয় সবচেয়ে সেরা গুণ। অনেস্টি ইজ দ্য বেস্ট ভার্চু, অনেস্টি ইজ কল্ড দি বেস্ট ভার্চু। মনে করো এইটা হচ্ছে তোমার লাইন, তুমি গ্রামাটিক্যাল ভুল করে দিলা, কি তুমি অনেস্টি ইজ কল্ড না লিখে তুমি লিখলা অনেস্টি ইজ কল দ্য বেস্ট ভার্চু, ভুলে করছো। তোমার বন্ধু কিন্তু ওইটাই লিখছে অনেস্টি ইজ কল্ড দ্য বেস্ট ভার্চু, তুমি লিখলা অনেস্টি ইজ কল দি বেস্ট ভার্চু, তোমারটা গ্রামারের ভুল। বিলিভ মি, স্কিম যখন টিচার করেন উনার চোখ এই কলের উপর যাবেই, উনি এটা দেখবেই, উনার এই জিনিসটা চোখে পড়বেই। সো ভালো করতে নিলে কাটাকাটি দাগাদাগি করা যাবে না, ইন্ট্রোডাকশন কনক্লুশন থাকতেই হবে, এটা একটা মাস্ট।
এবং এইটা কি গ্রামাটিক্যাল এরর করা যাবে না। এইটা যদি করো এগুলা তোমার মার্ক কমাবে। সো দেখবা দুই বন্ধু একই জায়গা থেকে মুখস্থ করছো, এক বন্ধুকে পাইছে 10-9, আরেক বন্ধু পাইছে 10-7। আচ্ছা, সো গেল। এরপরে আসো লেটার অ্যাপ্লিকেশন। এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হবে। অ্যাপ্লিকেশন যখন লিখবে, অ্যাপ্লিকেশন লেখার একটা ফরম্যাট আছে। ফরম্যাট কি, সবার প্রথমে ডেট দিবা, তারপরে দি হেডমাস্টার, যার উদ্দেশ্যে লিখতেছো সেই দি হেডমাস্টার, এরপরে হচ্ছে অ্যাড্রেস, এরপরে হচ্ছে সাবজেক্ট। এইভাবে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা অবশ্যই মেনটেন করে নিবা, স্ট্রাকচারে ভুল করবা না। আগে দি হেডমাস্টার লিখে পরে তারিখ দেওয়া, এই ভুলটা করবা না। এগুলা না করলে অ্যাপ্লিকেশনে ভালো মার্কই দেয়, অ্যাপ্লিকেশনে টিচাররা ভালো মার্ক দেয়, খুব একটা আসলে অ্যাপ্লিকেশনে নাম্বার কম দেয় না। ইমেল অ্যাপ্লিকেশন এগুলা কম মার্ক দেয় না, ভালো মার্কই দেয়। এইবার রাইট এ কম্পোজিশন অন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। একই জিনিস, তোমাদের কিভাবে এগুলা নাম্বার কম বেশি পাবা এইটা তোমাদের প্যারাগ্রাফের জিনিস থেকেই তোমরা অলরেডি বুঝে গেছো। জাস্ট একটা জিনিস তোমরা একটু খেয়াল করে রাখবা, একটা জিনিস তোমরা খেয়াল করে নিবা বা নোটিস করবা, সেটা হচ্ছে কম্পোজিশনে কিন্তু মোর দেন ওয়ান প্যারা অ্যালাউড, প্যারাগ্রাফে মোর দেন ওয়ান প্যারা অ্যালাউড না, কম্পোজিশনে মোর দেন ওয়ান প্যারা অ্যালাউড। ওকে, মোর দেন ওয়ান প্যারা অবশ্যই অ্যালাউড। সো এইখানে আবার এক প্যারা দিয়ে দিও না। এখন 20 মার্কের জন্য তোমাদের দিবে। সো 20 মার্কে যখন দিবে অবভিয়াসলি বুঝতে পারতেছো তোমাদের কি পরিমাণ লিখতে হবে। তোমরা এতদিন অনেকগুলা মুখস্থ করছো, এখানে ভালো বড়ই করা হয়েছে। সো আরেকটা জিনিস হচ্ছে, একদম যদি কম লিখো তাইলেও টিচাররা মার্ক দিতে চায় না দিন শেষে। দিন শেষে আমরা যতই বলি যে সংক্ষেপে লিখবা, ছোট লিখবা, একদম টু দি পয়েন্ট কথাবার্তা লিখবা, অপ্রয়োজনীয় জিনিসপত্র লিখবা না, বোর্ড পরীক্ষাতে না এগুলা মেইনটেইন হয় না। বোর্ড পরীক্ষাতে ওই টিচাররা দিন শেষে, অধিকাংশ টিচার যে বেশি লিখে তার দিকে একটু ফেভার করে, যার একটু বেশি লিখা হয়েছে, যারটা একটু বেশি বড় তার দিকে ফেভার চলেই আসে। এই ফেভার যেহেতু তার দিকে চলে আসে, তো আমরা চেষ্টা করবো একটু বেশিই লেখার। তো মোটামুটি আমাদের গাইডলাইনের কথাবার্তাগুলো শেষ। এবার আসি আমাদের সুপার সাজেশন পার্টে। দ্য সাজেশনস উই ওয়ার ওয়েটিং ফর, উই আর ওয়েটিং ফর, বাট আর ওয়েট করা লাগবে না। সো কম্পোজিশনে তোমাদের প্যারাগ্রাফের জন্য আমরা কিছু কম্পোজিশন দিয়েছি, এগুলার আমরা ইম্পর্টেন্সও দিয়েছি। গত বছর জুলাই আন্দোলন একটু ইম্পর্টেন্ট ছিল, অনেক ইম্পর্টেন্ট ছিল। আই থিঙ্ক এই বছর এটা একটু কমছে, জুলাই আন্দোলনের ব্যাপারটা হয়তো একটু, আই থিঙ্ক হয়তো একটু কমতে পারে, বাট স্টিল তোমরা একটু দেখে যাবে। এখানে তো আছেই জেনজি, এই টপিকটা আছে। সো এইখানে প্যারাগ্রাফের সাজেশন গুলো আছে, আগের রাতে একটু চোখ বুলায় যাবা। ইমেইল, তোমরা জানো হয় ইমেল আসবে, নইলে অ্যাপ্লিকেশন আসবে, নইলে লেটার আসবে। ইমেইলের সাজেশন খুব বেশি সাজেশন দেওয়া হয় নাই, খুব বড় সাজেশন দেওয়া হয় নাই। ইমেইল, ইমেইলের এই জিনিসগুলো আগের রাতে একটু দেখেই যাবা, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবাই তোমরা, এখান থেকে তোমরা কমন পাবা, অধিকাংশ বোর্ডে এটা কমন পড়েই যাবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা তোমরা পাবা। এই যে আমরা ইমেল দিলাম, এখানে আবার স্টার দেওয়া আছে, সো এটা একটু নজরে রাখো। ইমেইলের জায়গায় যদি ফর্মাল লেটার আসে, ফর্মাল লেটারও পড়ে যাইতে হবে। ফর্মাল লেটারের এই যে সাজেশন দেওয়া আছে তোমাদের। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে কম্পোজিশন, যেটা হচ্ছে আমার খুবই অপছন্দের একটা টপিক ছিল। কম্পোজিশন অনেক লিখতে হয়, এত লিখে কি লাভ, জীবনে এত লেখা পছন্দ না, তাই না? লেখা টেখা ভাল লাগে না। সো এই যে তোমাদের কম্পোজিশন, তো ইনশাল্লাহ ইংলিশের ভয় আমাদের জয় করতে হবে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটার মতো ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটাও যেন অনেক ভালো হয়, সে দোয়া করতেছি। অনেক কিছুই তো প্র্যাকটিস করতে বললাম, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, খুব বেশি রাত জাগবা না। একটা জিনিস, খুব বেশি রাত জাগলে পরের দিন ব্রেইন কাজ করবে না, মাথা ব্যথা করবে, তুমি তোমার একদম পারফেক্টলি তুমি পরীক্ষাটা দিতে পারবা না। সো রাতে ঘুমাবা, প্রচুর পরিমাণে পানি খাবা, পানি না খাইলে দেখবা যে মাথা ব্যথা করতেছে, সো এই ভুলটাও করা যাবে না। প্রচুর পরিমাণে পানি খাবা, ঘুমাবা, মা বাবার দোয়া নিয়ে, যাদের মা বাবা বেঁচে আছেন তারা মা বাবার দোয়া নিয়ে যাবা ইনশাল্লাহ। প্রত্যেকের ধর্ম মতে বিসমিল্লাহ বা সৃষ্টিকর্তার নাম স্মরণ করে পরীক্ষাটা দেওয়া শুরু করবা।
পরীক্ষার হলে নার্ভাস হবা না, পরীক্ষার হলে নার্ভাস হইলে কাটাকাটি হবে, পরীক্ষার হলে নার্ভাস হইলে ভুল হবে, পরীক্ষার হল থেকে বের হয়ে মনে হবে ইস, এইটা তো আমি পারতাম, পরীক্ষার হলে কেন ভুল করলাম, চোখ আমার কই গেছিল, ইস চোখটা কই গেছিল। তো এগুলা সবই হয় নার্ভাসনেসের জন্য। নার্ভাস থাকবা না। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ ইংলিশের ভয় একসাথে আমরা জয় করব। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।